আহ, আলোচনা তো অনেকক্ষণ ধরেই শুনলেন, অনেক দার্শনিক খুব গভীর বিষয়গুলোকে তুলে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। কিন্তু আমরা যেহেতু পলিটিক্স দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করছি, আমাদের আসলে আলোচনাগুলো জনগণ আসলে কি বুঝে সেই আঙ্গিকে কিছু কথা বলার জন্য আমরা চেষ্টা করব। মানে সোজাঝাপটা কিছু তথ্য নির্ভর বা এত দার্শনিক গভীর আলোচনা হয়তো আমরা পারি না, কিন্তু খোলা চোখে যে জিনিসগুলো আমরা আসলে দেখি সেই জিনিসগুলো আমরা মানুষকে বলার চেষ্টা করি। দীর্ঘদিন ধরে এগুলো বলার চেষ্টা করেছি, অনেক সময় ধরে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে রাখা হয়েছে। এই জাতীয় প্রোগ্রামগুলো এমন না যে আমরা জুলাইয়ের পরেই করছি, আমাদের প্রতিটা শাখায় এই জাতীয় প্রোগ্রামগুলো আমরা 54 বছর ধরেই করার জন্য চেষ্টা করেছি। আমাদের প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতাকে ওন করে, দেশের সার্বভৌমত্বকে ওন করে কাজ করেছে। আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আমাদের র্যালি থেকে প্রচুর গ্রেপ্তার করা হতো এবং প্রতি মাস বছরেই আমরা র্যালি শেষ করে আমাদের হিসাব করতে হইতো। সন্ধ্যার সময় আমি হিসাব নিতে হইতো কয়জন আসলে গ্রেপ্তার হয়েছে। এই হিসাব কিতাব নিয়ে আগামীকাল সকালবেলা কোর্টের চত্বরে যেতে হবে, তাদেরকে চালান করে দিবে, এরপরে জেলখানায় দেখা করতে যেতে হবে। এগুলো ছিল আমাদের নিত্য নৈমিত্তিক একটা ঘটনার মতো। অর্থাৎ আমাদের কোনো মানবিক অধিকার নাই, সেগুলো থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন 71 সালে আমাদেরকে পাকিস্তানের শোষণ থেকে মুক্ত করেছেন। 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আমরা মনে করছি যে আমরা আধিপত্যবাদের গ্রাস থেকে, করাল গ্রাস থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছি। এখন আমাদের সামনের পথ চলা কেমন হবে এগুলো সোললি ডিপেন্ড করে আমার আপনার অ্যাক্টিভিটিসের উপর। আমরা যখন 71 নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাগুলো করি, এর বিনির্মাণটা আসলে 71 থেকে স্টার্টিং করার মতো কোনো বিষয় নয়। এই উপমহাদেশের ইতিহাসের আলোচনাগুলো খুব গভীরে এর বীজটা বপন করা রয়েছে। যখন আমরা আলোচনা করব, আমাদেরকে একেবারে রুট থেকে ধরে নিয়ে আসলে কজটা কি, রুট ইফেক্টটা কি ছিল এবং এর কারণে পরবর্তীতে এখন পর্যন্ত আমার বাংলাদেশের প্রবলেমগুলো কি কারণে কিভাবে আইডেন্টিফাইড না করেই চলছে, এই জিনিসগুলো আমরা তখন জানতে পারব। আপনার যখন ঘরে আগুন লাগে, আপনি যদি এটা আইডেন্টিফাই না করেন কি কারণে ঘরে আগুন লাগলো, তাহলে বারংবার আগুনটা লাগতেই থাকবে। আপনি যদি অন্ধ হয়ে থাকেন আর অন্ধ হয়ে মানুষকে পথ দেখানোর জন্য চেষ্টা করেন, তাহলে মানুষকে পথ দেখাতে পারবেন না, নিজে সব কিছু ভূমিপতি করে দেবেন। অন্ধ মানুষ কখনো পথ দেখাতে পারে না, যতই চৌকস সে হোক না কেন। সুতরাং আমাদের কাছে যখন আমরা পথ চলব, তখন ইতিহাসের সঠিক নির্মাণটা আমাদের দরকার। মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা পরবর্তী যে ইতিহাসগুলো লেখা হয়েছে, এই ইতিহাসের একটা বড় অংশ মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে। তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো লিখেছে, আমাদের প্রশ্ন জাগে এখন, স্বাধীনতার পরপরই যারা ক্ষমতায় ছিল, তারা কি কারণে তৎকালীন সময় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের তালিকাগুলো নির্ণয় করে নাই, তালিকা লেখে নাই কেন, তাদের অনার করা হয় নাই কেন, কি কারণে এক এক রিজিমে এসে এক একটা নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা রিফরমেশন করা হয়েছে, কি কারণে শহীদদের মর্যাদা যথাযথভাবে এখানে দেয়া হয় নাই, এটার নিয়ে একটা হিডেন পলিটিক্সও করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এটিকে জিইয়ে রেখে অর্থনৈতিক বন্দোবস্ত নিজেদের পকেটের মধ্যে করে জাতির মধ্যে একটা বিভাজনের রাজনীতি করা হয়েছে। এটা খুবই সূক্ষ্ম একটা পলিটিসাইজ একটা পলিসি, ব্রিটেনের একটা পলিসি। যখন এই অঞ্চলে তারা 1700 শতাব্দীর শুরুর দিকে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল, কাশিম বাজারে প্রথম তারা কুটির স্থাপন করে তারা ইঙ্গো হিন্দু মৈত্রী তৈরি করেছিল। তারা কাশিম বাজারে বাণিজ্য করার অনুমতি পেয়ে মুসলমান শাসক গোষ্ঠী থাকার পরেও একজন মুসলমানদেরকেও তারা চাকরিতে নিত না, যা চাকরিতে নিত সব হিন্দুদেরকে চাকরিতে পদায়ন করত। তারা বুঝতো যে এখানে মেজরিটি পার্সেন্ট হিন্দু এবং দীর্ঘ 550 বছরের ইতিহাস, সুলতানি আমল, এই ইতিহাসগুলো বিশ্লেষণ করে দেখেছে হিন্দু এবং মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে, সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে যারা জীবনযাপন করছে, বসবাস করছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা যদি বজায় থাকে তাহলে এইখানে তাদের ইকোনমিক হাব তৈরি করা যাবে না। বিশাল মাত্রায় করাপশন করে এইখান থেকে যে অর্থ সম্পদ লুটপাট করার জিনিস সেটা করতে পারবে না। এর আগের ব্রিটিশদের আগমনের পূর্বে তো এখানে অনেকেই এসেছিল। আপনারা ওলন্দাজদের কথা জানেন, ডাচদের কথা জানেন। তারপরে এদের আগমনের ঘটনাটা ছিল, এখানে আসছে, মশলা নিয়ে চলে গেছে, বাণিজ্য নিয়ে চলে গেছে, লুটপাট করছে, এইগুলো ছিল তাদের হিস্ট্রি। আপনারা সত্যেন সেনের লেখা অনেকগুলো বই আছে,
বইগুলো পড়ে দেখবেন। মশলার যুদ্ধ নামে তিনি একটা বইয়ে খুব গল্প মতো করে ইতিহাসগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন, কিভাবে এই বেনিয়ারা আসছে, এসে এইখান থেকে সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু ব্রিটিশরা চিন্তা করছে এইখানে থেকেই সব কিছুকে কীভাবে লুটপাট করা যায়, এবং শুরুতেই তারা কার্যকরভাবে উদ্যোগ যেটা গ্রহণ করেছিল ক্ষমতায়ন 47-এর আগে 190 বছর ধরে এখানে লুটপাটের একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল। প্রথমত শক্তিশালী স্টেটগুলোকে ধ্বংস করেছে। ঢাকা মুর্শিদাবাদ নগরীকে তারা ধ্বংস করেছে। ঢাকা মুর্শিদাবাদ নগরী তখন সমৃদ্ধের নগরী ছিল, সেখানে স্বাধীন সুলতানি আমলে এগুলো রাজধানী ছিল। শত শত বছর ধরে এই রাজধানী থাকার কারণে এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছিল। সেখান থেকে ব্রিটিশরা ক্ষমতায়ন হওয়ার পরে তারা কলকাতা নগরী গড়ে তুলেছিল, আর এখান থেকে সকল সম্পদ লুটপাট করে কলকাতায় দাদাবাবুদের সহায়তায় তারা সেখানে তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। কারণ কলকাতা বন্দরের পাশ থেকে সরাসরি ব্রিটেনের দিকে যাত্রা করা যায়, যাওয়া যায়, এ কারণে তাদের জন্য কলকাতা নগরী গড়ে তোলাটা ইম্পর্টেন্ট ছিল। মুর্শিদাবাদ আর ঢাকা থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ তারা লোপাট করেছিল, এবং এই লোপাট করতে গিয়ে এই অঞ্চলে যে দুর্ভিক্ষ হয়েছিল, যেটা ৭৬-এর মনোত্তর হিসেবে আপনারা জানেন, 1176 সালে এই জিনিসটা ঘটেছিল 1770 সালে, অর্থাৎ 1757 থেকে 1770, 13 বছরের ব্যবধানে এই অঞ্চলে এত দুর্ভিক্ষ হলো যে দুর্ভিক্ষে এখানে 1/3 পিপল মারা গেল, 1/3। ব্রিটিশ নথিপত্রে বলা হয়েছে 1,55,00,000 মানুষ, কিন্তু বেসরকারি হিসেবে তো এটা 2 কোটির উপরে। খাদ্যের অভাবে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হয়েছিল 1769 সালে। সেখানে এই অঞ্চলে উৎপাদিত সকল ফসলগুলো কিনে নেওয়া হতো, হয়ে এগুলো কয়েক গুণ দামে আবার এই জনগণের কাছেই যখন বিক্রি করা হয়েছিল, জনগণ এগুলো ক্রয় ক্ষমতা মধ্যে ছিল না, তাদের সাধ্য ছিল না, এগুলো ক্রয় করতে গিয়ে তাদের অর্থ স্থাবর সম্পত্তিগুলো সব কিছু তারা বিলিয়ে দিয়েছে। তাদের টার্গেটটা ছিল এই অঞ্চলে মুসলমানদেরকে দেউলিয়া করে ফেলা। এই টার্গেট নিয়ে তারা এগিয়েছিল। মুসলমানদের হাতে যত সম্পত্তি ছিল এগুলো তারা কিভাবে নিবে তার একটা পলিসি হিসেবে এটা গ্রহণ করেছিল। এর পরবর্তীতে এই ৭৬-এর মনোত্তরের পরেই এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে, সূর্যাস্ত আইন করা হয়েছে। এই সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে একেবারে সূর্য ডোবার আগে জমিদারি যদি খাজনা পরিশোধ জমিদাররা না করতে পারে, তার স্থাবর সম্পত্তি তো নিবেই, সাথে তার সুন্দরী স্ত্রী আর কন্যা যদি থাকে এদেরকে ওনারশিপে নিয়ে নেবে। এগুলো যখন চর্চায় শুরু হলো, মুসলমান তার অস্তিত্ব রক্ষার জন্য, নিজের আত্মসম্মান মান মর্যাদা রক্ষার জন্য এখান থেকে পালায় চলে গেছে, সম্পত্তি ফেলে গেছে, আর এগুলো স্থায়ীভাবে লিখে হিন্দুদেরকে এগুলোর জমিদারি দেওয়ানি এগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে একটা শিফটিং তারা করেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কালচারালি এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নানা ধরনের ন্যারেটিভ তারা তৈরি করেছে। এখানে মুসলমান যখন শুরুতেই বুঝেছিল ব্রিটিশদের এই কূটকৌশল, তখন সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকেই কিন্তু বিদ্রোহ এই উপমহাদেশে, টোটাল ভারতবর্ষেই প্রথম বিদ্রোহ শুরু হয় মুসলমানদের হাতে। সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, যেটা ফকির মজনু শাহের নেতৃত্বে শুরু করা হয়েছিল 1763 সালে। এরপর থেকে ফকির সন্ন্যাসীরাও এখানে যুক্ত হয়েছিল। অল্প কিছু মানুষ নিয়ে এইটা গঠিত হলেও পরবর্তীতে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছিল তাদের অস্তিত্বের লড়াই। এর পরবর্তীতে ফকির সন্ন্যাসী বিদ্রোহ দমন করার জন্য নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, নির্বিচারে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় দেশান্তরিত করা হয়েছিল। এভাবে করে দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একের পর এক আন্দোলন দানা বেঁধে উঠেছে। মুসলমানরা এখানে আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছে। আপনারা ইন্ডিয়ান গেটে দেখবেন সেখানে বিপ্লবীদের নাম অঙ্কিত রয়েছে। এই অঞ্চলে 30% ছিল মুসলমান, 70% ছিল হিন্দু, কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে 62% হচ্ছে মুসলমান শাহাদাত বরণ করেছে, আর বাদ বাকি 38% হচ্ছে হিন্দু মৃত্যুবরণ করেছিল। এই যে বিশাল একটা অংশ, মুসলমানের সংখ্যা কম হলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা ছিল অগ্রসেনানীর ভূমিকায়। কিন্তু 1857 সালে যখন রানীর শাসন এই অঞ্চলে কায়েম হলো, অর্থাৎ এখানে সিপাহী বিদ্রোহের পর থেকে স্থায়ীভাবে ইসলামকে ধ্বংস করার জন্য নিজেদের আইন, নিজেদের বিচার, নিজেদের অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এগুলো কায়েম করার জন্য তারা এখানে 1857 সালে একেবারে রানীর শাসন কায়েম করে দিল। এরপর থেকেই আইন তৈরি করলো তাদের মতো করে। আপনারা যে কয়টা বেয়ার অ্যাক্ট দেখেন বাংলাদেশের, 7টা বেয়ার অ্যাক্টের সবগুলোই হচ্ছে ব্রিটিশদের 1867 পর থেকে, 1857 পর থেকে 1906, 1908 এরকম সালগুলোতে এই আইনগুলো করা, যে আইনের উপরে এখনো পর্যন্ত আমাদের দেশের বিচার ফয়সালাগুলো চলছে। তো 190 বছরের শোষণের ইতিহাস, নিষ্পেষণের ইতিহাস নিঃসন্দেহে অনেক ট্রমার সৃষ্টি করেছে এই অঞ্চলের মানুষদের উপরে। মুসলমানরা দীর্ঘ একটা ক্ষতর মধ্য দিয়ে জীবনযাপন করছিল, তাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছিল। এখানে অসংখ্য দাঙ্গার ঘটনা ঘটেছে 1943, 44, 45, 46, 47।
সেখানে যে রায়টগুলো হয়েছে, নোয়াখালী দাঙ্গা হয়েছে, সালিম দাঙ্গা হয়েছে, এই দাঙ্গায় হাজার হাজার মানুষ, ইভেন 1947 সালে দেশ বিভাজনের পরেও যে দাঙ্গায় লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে শুধু হিন্দু হওয়ার কারণে আর মুসলমান হওয়ার কারণে। মুসলমানরা হিন্দুদের মারছে, হিন্দুরা মুসলমানদেরকে মারছে। এগুলো চলছে, একটা মাৎসন্যায় একটা সিচুয়েশন তখন ক্রিয়েট করা হয়েছিল। এরকম পরিস্থিতিতে আসলে শাসন ক্ষমতা কিভাবে ডিভাইড হবে, শাসন ক্ষমতা কারা গ্রহণ করবে, কিভাবে চলবে, এটা একটা বিতর্কের বিষয় ছিল, ম্যাটার অফ ডিবেট। এই জায়গা থেকে তখন মুসলমানরা মনে করত মুসলমানদের একটা ইউনিটি দরকার নিজেদের নিরাপত্তার জন্য, মুসলমানদের নিজস্ব স্বকীয়তা দরকার নিজের এবাদাতের জন্য, নিজের জাতিসত্তাকে চেনার জন্য। তখন মুসলমান নিজেদের মতো করে চিন্তা করা শুরু করলো। 1947 সালে আসলো, দেশ বিভক্তির পরে কোন অংশটুকু কার ভাগে যাবে। তখন কিন্তু কংগ্রেস বসে একটা সলা পরামর্শ করে নিজেদের মতো করে একটা এজেন্ডা সেট করেছে। সেই এজেন্ডার মধ্যে কংগ্রেস মিটিংয়ে বসে বল্লভভাই প্যাটেল, গান্ধী এবং জওহরলাল নেহেরু এই তিনজন ব্যক্তি বসে হিসাব কিতাব করছে 1905 সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, এই বঙ্গভঙ্গের বিরোধিতা কিন্তু এই কংগ্রেস করেছিল, আন্দোলন করেছিল, বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য করেছিল। যদিও বঙ্গভঙ্গ এক ইন্টেনশন নিয়ে করা হয়েছিল, কিন্তু এর মানে ইম্প্যাক্টটা এই বঙ্গপ্রদেশে বা বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বেশি পড়েছিল, যার ফলে মুসলমানরা পরবর্তীতে এটাকে সাপোর্ট করেছিল, কিন্তু কংগ্রেসের তীব্র আন্দোলনে এটাকে স্থগিত করতে বাধ্য হয়েছিল। যার ফলশ্রুতিতে হিন্দুরা প্রচণ্ড খুশি হয়েছিল, রবি ঠাকুর খুশি হয়েছিল, খুশি হয়ে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এরকম গান টান রচনা করে সে খুব অভিবাদন জানিয়েছিল। ব্রিটিশদের তোষণ নীতি তারা গ্রহণ করেছিল, এগুলো তো ইতিহাসের পাতায় লেখা আছে। তখন তারা বলেছিল যে বঙ্গভঙ্গের যে সীমানাগুলো একেবারেই টানা হয়েছে, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অংশ, এই অংশ নিয়ে যে বঙ্গভঙ্গের সীমানাটা ছিল এই সীমানাই ঠিক থাকবে। তারা বলেছিল, বল্লভভাই প্যাটেল, গান্ধী আর জওহরলাল নেহেরু তারা বসে একসাথে বলেছিল যে আমাদের অবস্থানটা হচ্ছে বাংলাদেশ বঙ্গভঙ্গের আদলে যে অংশটুকু নিয়ে বঙ্গভঙ্গের সীমানা নির্ধারণ করা হয়েছিল সেই সীমানাই থাকবে, কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গভঙ্গের আদলে ওই সীমানাটাই ভারতের অধীনস্থ একটা প্রদেশ হয়ে সেটা থাকবে। অর্থাৎ ভারতের অধীনস্থ একটা প্রদেশ থাকবে, কিন্তু সীমানাটা দেব বঙ্গভঙ্গের মতো করে। এইটার জন্য তারা আন্দোলন শুরু করছে। তখন বাঙালি মুসলমানদের মধ্য থেকে, বাংলাদেশের মুসলমান, এই অঞ্চলের মুসলমানদের মধ্য থেকে বক্তব্য আসছে যে আমরা ঠিক আছে, তোমরা আমাদের যে অংশটুকু দিতে চাও এটা দাও, আমাদেরকে দিয়ে আমাদেরকে স্বাধীন করে দাও। তখন তারা বলছে না না, স্বাধীনতা তো দিব না, 47-এ আমরা স্বাধীনতা চেয়েছি, কিন্তু স্বাধীনতা তারা দেবে না আমাদেরকে। তখন বলা হয়েছিল, বাংলার মুসলমানরা বলেছিল যে ঠিক আছে, পশ্চিমবঙ্গেও তো বিশাল একটা এরিয়া, এই অঞ্চলেও তো বাঙালিরা থাকে, তো যেহেতু আমরা বাঙালি জাতি হব, তো বাঙালি জাতীয়তার ভিত্তিতে ভাগ বাটোয়ারা যদি হয় তাহলে ওই পশ্চিমবঙ্গের ওই সীমানা, ত্রিপুরার ওই সীমানা, তারপরে এই বঙ্গপ্রদেশের, বাংলাদেশের এই সীমানা, এই সব মিলে একটা বঙ্গপ্রদেশ করে দাও আমাদের। হিন্দুরা হিসাব কিতাব করে দেখলো যে এইরকম যদি করা হয় তাও এই অঞ্চলে মুসলমানের সংখ্যাটা থাকবে বেশি। তখন তারা বলছে যে না না, আমরা ভারতের সাথে থাকবো। তখন মুসলমানরা, এই অঞ্চলের মুসলমানরা বলেছিল, তোমরা তোমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে ভারতের সাথে থাকতে চাও, তাহলে আমরা মুসলমান কেন আমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে আমরা ইউনিক থাকতে পারবো না। তখন তারা দেখেছিল যদি আমরা ডিভাইড হয়ে যাই তাহলে ভারত আমাদেরকে ডিভাইড থাকতে দেবে না, আমাদের স্বাধীনতাকে স্বীকার করবে না, আমাদেরকে দখল করে নিবে। ভারতের মধ্যে এই চরিত্র বাংলার মুসলমানরা তখন দেখে ফেলেছিল। কারণ তার ইমিডিয়েট এক বছর পরে 1948 সালে হায়দ্রাবাদ নগরী দখল করে নিয়েছিল। হায়দ্রাবাদ নগরী বাংলার চাইতে বড় এরিয়া ছিল, 82,000 বর্গ মাইলের একটা বিশাল সীমানা ছিল হায়দ্রাবাদ নগরী। সেই হায়দ্রাবাদ নগরী তারা দখল করেছিল এক বছরের ব্যবধানে। সেখানে কেউ প্রতিবাদ করে নাই, জাতিসংঘ সেখানে ভূমিকা রাখে নাই। সেনা সমাবেশ ঘটিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির ওই হায়দ্রাবাদ নগরী, যেটা ব্রিটিশ শাসনের আমলেও এইখানে নিজামুল মুলকরা এখানে শাসন করত, ব্রিটিশদের কর দিত, ট্যাক্স দিত, কিন্তু নিজস্ব শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই হায়দ্রাবাদ নগরী দখল করে নিল। এরপরে তারা এটাকে ভেঙে চুরে 3টা প্রদেশে খান খান করে দিল। এটা হচ্ছে তাদের স্বাধীনতাকে তারা অস্বীকার করলো, সেখানে হত্যাযজ্ঞ তারা চালালো এক বছরের ব্যবধানে।